আপনাদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি অনুষ্ঠান খেলার জগৎ। ব্যাডমিন্টন, টেবিল টেনিস সহ বিভিন্ন বিভাগের বিজয়ী এবং বিজেতাদের পুরস্কৃত করল শিলচরের ঐতিহ্যবাহী ইন্ডিয়া ক্লাব। গত 5 এপ্রিল ক্লাবের ইনডোর স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে খেলোয়াড়দের পুরস্কৃত করা হয়। এ ব্যাপারে একান্ত সাক্ষাৎকারে ইন্ডিয়া ক্লাবের সচিব সুমন্ত দাস আকাশবাণীকে জানান। নমস্কার। আমরা এক এপ্রিল থেকে 5 এপ্রিল অবধি বরাক ভ্যালি ব্যাডমিন্টন অ্যান্ড টেবল টেনিস করেছি। ফোর্থ বরাক ভ্যালি ব্যাডমিন্টন প্রাইজ মানি টুর্নামেন্ট করেছি, যেখান থেকে মানে বরাক ভ্যালি প্রত্যেকটা শহর এবং গ্রামাঞ্চল থেকে প্লেয়াররা এসে খেলে গেছে। হাফলং, করিমগঞ্জ, বরকলা সব জায়গা থেকে এসছে, কাবুগঞ্জ প্রচুর প্লেয়াররা এসছে, গতবারও এসেছিল এবং গতবারের সাফল্যের জন্যই আমরা এইবার এই টুর্নামেন্টটা বিশেষভাবে করেছি, যাতে এটা প্রত্যেক বছর করতে পারি আর কি। আর এই টুর্নামেন্টে ব্যাডমিন্টনে আমি বলছি, প্রথমে ব্যাডমিন্টনে আমাদের ছিল কিডস, মানে হচ্ছে 8 বছরের যারা নিচে ওদের জন্য, তারপর আন্ডার 11, আন্ডার 13, আন্ডার 15, আন্ডার 17, আর হচ্ছে মেন্স অ্যান্ড উইমেন্স অ্যান্ড ভেটারেন গ্রুপ ছিল প্রাইজ মানি। ভেটারেনের 3টে গ্রুপ ছিল। টেবল টেনিসে আন্ডার 11, আন্ডার 13, আন্ডার 15, আন্ডার 17, আন্ডার 19 মেন্স অ্যান্ড ভেটারেন ছিল, এবং ছেলে এবং মেয়েদের উভয়ই মানে কম্পিটিশন করেছিল, এবং প্রায় 150-র মতো প্রতিযোগিতাতে অংশগ্রহণ করেছে, এবং তাতে দিবিজা পাল 3টেতেই জিতেছে ত্রিমুকুট, আর ছেলেদের মধ্যে জিতেছে বিপ্রজিৎ বিপ্রজিৎ পাল, 3টেই পেয়েছে ট্রিপল ক্রাউন। এবং খেলার মানগুলো খুব দারুণ হয়েছে আর কি, মান, যাতে এরা ন্যাশনাল খেলে এসছে। এর জন্য টেবিল টেনিসটা 3 তারিখ থেকে আমরা শুরু করেছিলাম, এবং রবিবার রাত অব্দি চলেছে আর কি। আর পুরস্কারের বিতরণী হয়েছে 5 তারিখে, তাতে আমাদের মেম্বার আর স্টেট ব্যাংকের ডিজিএম, ডিএসএর প্রেসিডেন্ট, আমাদের ইন্ডিয়া ক্লাবের প্রেসিডেন্ট, জেনারেল সেক্রেটারি সবাই ছিল। এবং এই কদিন এইটা স্টেডিয়ামটা খুব মানে আড়ম্বরের মধ্যেই মানে এই প্রতিযোগিতাগুলো হয়েছে, এবং প্রচুর দর্শক এটা মানে ইয়ে করেছেন, মানে খেলাগুলো এনজয় করেছেন আর কি, মানে উপভোগ করেছেন। তাতে আমাদের খেলার মানে জেলার খেলার মানগুলো বাড়বে, আগামীতেও আমরা এগুলো করব। তার আগে আমরা করেছি সুনাইতে ভলিবল এবং কাবাডি, আর ইন্ডিয়া ক্লাবে করেছিলাম 28 তারিখে, 29 তারিখে খোখো, তারপর ট্র্যাক অ্যান্ড ফিল্ড করলাম আমরা, যাতে দৌড় থেকে আরম্ভ করে হাই জাম্প, লং জাম্প সমস্ত কিছু ছিল, এবং তাতেও প্রচুর প্রতিযোগিতা এসছে। তার আগে আমরা করেছি মার্চ পাস করে শুরু করেছিলাম, তারপর আমরা বরাক ভ্যালি ব্যাডমিন্টন করলাম, তারপর আমরা একাডেমি বেসিস ক্রিকেট আন্ডার 19 করেছিলাম, তারপর আমরা স্টেট লেভেল টেবল টেনিস আমরা করেছি, অল আসাম র্যাঙ্কিং প্রাইজ মানি টেবল টেনিস করেছি। এবং নেক্সট আগামীতে আমরা করব ফুটবল করব একাডেমি মানে বেসিস, আর তারপর আমরা কুইজ ডিবেট করব, এবং ক্রিকেটও করার ইচ্ছে আছে আগামীতে আমাদের, এবং আমরা একটা স্টেট লেভেল চেসের চেষ্টা করছি আর কি, কথাবার্তা চলছে। আর তারপর আমরা নভেম্বর ডিসেম্বরে আমরা এটার ক্লোজিং সেরেমনি করবো আর কি। তো এই হচ্ছে আমাদের মানে ইন এডিশন আমরা ডিএসএফ ক্রিকেট এবং ফুটবল দুটোতেই আমরা খেলে থাকি এবং চ্যাম্পিয়ন হয়ে থাকি, এবং প্রিমিয়ার লিগে খেলতে যাই গুয়াহাটিতে, ফুটবল হোক, আসাম প্রিমিয়ার ক্রিকেটও খেলে এসেছি। তো এইভাবে আমাদের কর্মকাণ্ড চলছে, এবং আগামীতে আমরা এইভাবেই করে যাব আর কি। এই যে আপনাদের এতটা বিভাগে টুর্নামেন্টের আয়োজন করেছেন, এতে কি প্রতিভাবান খেলোয়াড়রা উঠে আসছে বা লাভবান হচ্ছে বলে মনে হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, প্রচুর প্রতিভা উঠে আসছে, এবং খেলার যে উন্মাদনা এখন ছেলেমেয়েদের মধ্যে প্রচুর বেড়েছে, এবং এইসব টুর্নামেন্ট হলে পরে এখান থেকে প্লেয়ারগুলো পাওয়া যায়। যেমন সুরাইতে আমরা দেখেছি কাবাডিতে ছেলেমেয়েরা উভয়ই মানে অনেক ট্যালেন্টেড, বা এখানে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে দেখেছি অনেক বাচ্চারা আছে যারা অনেক ভালো টাইমিংস করে 100 মিটার দৌড়া, 200 দৌড়া, তাদের আমরা স্পট করে রেখেছি, এবং আগামীতে আমরা ওদের বলেছি
যখনই কোনো কম্পিটিশন হবে বা ওরা ট্রায়ালে যাবে, আমরা ইন্ডিয়া ক্লাবে ওদের রেখে আমাদের মাঠ দিয়ে ওদের সাহায্য করবো যাতে ওরা ওদের পারফরমেন্সগুলো উন্নত করতে পারে। তো টুর্নামেন্ট হয়ে পড়ে আপনি ওই প্রতিভাগুলো খুঁজে পাবেন, নাহলে আমরা কি করে জানবো কে দৌড়ায় কে দৌড়ায় না। তো কাজেই টুর্নামেন্ট হওয়াটা খুব জরুরি আর কি। এই জন্যই আমরা এই গ্রামাঞ্চলে গিয়ে এই ভলিবল আর কাবাডিগুলো করেছি। আগামীতেও আমরা এগুলো করবো বা অন্য অন্য ট্র্যাক অ্যান্ড ফিল্ড বিভাগ করা যায় কিনা, এটা একটা করার একটা প্ল্যান আছে আমাদের। এই যে উদ্দেশ্য নিয়ে আপনারা এই সমস্ত প্রতিযোগিতার আয়োজন করে চলেছেন, সেটা কিছুটা হলে সফল হচ্ছে বলে মনে হয়? কিছুটা নয়, এটা পুরোপুরি সফল হয়েছে। কারণ ইন্ডিয়া ক্লাব আজকে নয়, 125 বছর থেকে ইন্ডিয়া ক্লাব পাইনিয়ার অফ আসাম স্পোর্টস। সেই 1917 সাল থেকে ইন্ডিয়া ক্লাব আইএফএ খেলছে, 7 বার খেলেছে। আর তারপর ব্যাটন কাপ, আইএফএ আসাম থেকে প্রথম দল হিসেবে গিয়ে খেলেছে ইন্ডিয়া ক্লাব। সেই সেই ব্যাটন কাপ হকি আসামের প্রথম দল হিসেবে ইন্ডিয়া ক্লাব গিয়ে ব্যাটন কাপে অংশগ্রহণ করে। এবং এইগুলোর পুরোনো ক্লিপিংস আছে, যেটা যুগান্তর পত্রিকায় বেরিয়েছে, আমার কাছে আছে। তো এইগুলো তো ইন্ডিয়া ক্লাবের ঐতিহ্য, লিগেসি। প্লাস ইন্ডিয়া ক্লাব বটলে ট্রফি তো রানার্স আপ হয়েছে 1956-এ। তো ইন্ডিয়া ক্লাব অনেক কাজও করেছে, মানে সোশ্যাল কাজও করে থাকে আর কি। বরাক উপত্যকায় ভলিবল খেলা নিয়ে আকাশবাণীকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে হাইলাকান্দির প্রাক্তন ক্রীড়া আধিকারিক বদরুদ্দিন মজুমদার বললেন, ভলিবল যদি আমরা এজ এ হোল দেখি তাহলে বলবো ভলিবল খেলার জন্য যদিও 12 জন প্লেয়ারের দরকার, তবে একটা টিমে 6 জন লাগে, সাবস্টিটিউট আরো 6 জন থাকে। সেই সুবাদে একটা বল, একটা নেট এবং 2টা পোস্ট, এবং যদি মেজারমেন্ট বলি তাহলে 18 মিটার বাই 9 মিটার তার মেজারমেন্ট। এই ছোট্ট একটা পরিসরে আমরা ভলিবল খেলা, গ্রামে গঞ্জের মাঠে হোক, তেমন বড় মাঠেরও দরকার নেই, যে কোনো জায়গাতে আমরা এইভাবে একটা খেলা চালিয়ে যেতে পারি। আমরা দেখি আজ থেকে যদি 20-25 বছর আগে আমরা যদি দেখি, তাহলে একটা সিজনাল, ধরুন জানুয়ারি থেকে মার্চ বা ডিসেম্বর নভেম্বর, এইভাবে একটু উইন্টার সিজনে আমাদের গ্রামেগঞ্জে আফটার হারভেস্টিং এর পরেই গ্রামেগঞ্জে ভলিবলের একটা হিড়িক প্রায় ছিল, এবং আজ অবধি সেটা আছে। এবং যদি আমি একটা কম্প্যারিজন টানি আগেকার দিনে ভলিবল এবং আজকের দিনে, তাহলে আমরা বলবো আগের দিনে ভলিবলটা বর্তমান যে স্ট্যান্ডার্ডে আমরা আছি তার থেকে ভালো ছিল। তবে আইন কানুন সেভাবে, বর্তমান যে আইন কানুন যেটা প্রচলিত আছে, সেইভাবে আইন কানুনে প্রচুর পরিবর্তন হয়েছে। সেই পরিবর্তনের সুবাদে আজকের দিনে ভলিবলটা একটু অন্যভাবে চলে গেছে। ধরুন ভলিবলের রোটেশন আছে, প্লেয়ার চেঞ্জিং এর রুল আছে, বিভিন্ন নতুন নতুন রুল আসছে। কিন্তু আগের দিনে খেলা হতো বেশি, মানুষ বেশি আসতো। বর্তমান প্রজন্ম ভলিবল থেকে অল ওভার, যদি কাছাড় ডিস্ট্রিক্টে আমরা কাছাড় বা বরাকবেলি বেস যদি বলি, তাহলে ভলিবলকে আমরা এই মুহূর্তে খুব একটা যে প্রসারিত হচ্ছে সেটা বলতে পারবো না। এবং সেটার বিভিন্ন অবশ্যই কারণ আছে। ধরুন ফুটবল তো আছে, কিন্তু তার পাশাপাশি যে ক্রিকেটটা প্রায় আমাদের এখানে এত বেশি বরাক উপত্যকাতে ইম্পর্টেন্স দেওয়া হয়, যেটার কিন্তু ভবিষ্যৎ সেই অর্থে খুব একটা যে উজ্জ্বল, সেটা আমি মনে করি না। সেটা আমার ব্যক্তিগত মতামত। অনেকের সাথে হয়তো আমার মতের অমিলও হতে পারে, কিন্তু আজকাল যেভাবে ক্রিকেটকে প্রাধান্য দিয়ে প্রায় সবগুলা খেলাকে একপাশে ঠেলে দেওয়া হচ্ছে, এবং যারা অর্গানাইজার, বিশেষত যারা অর্গানাইজার, এরাও মুখ চোখ ফিরিয়ে নিচ্ছে। ধরুন কাবাডি, ভলিবল, ইভেন যদি বলি অ্যাথলেটিক্স, অনেকগুলা যেগুলা খেলাতে আপনার লেস কস্টলি, আমরা বলতে পারি লেস কস্টলি গেমগুলাকে কেন যে সরিয়ে দেওয়া হলো। আমরা
আমি এই বছরই গিয়েছিলাম ইয়েতে গোয়ালপাড়াতে আন্ডার 19 ভলিবল নিয়ে। তো কেন সিনিয়রকে নিয়ে যায় নাই, তার আগে 2-3 বছর আমরা সিনিয়রকে নিয়ে গিয়েছি, কিন্তু রেজাল্ট দেখেছি আমরা খুব একটা ভালো নয়। সেই অর্থে চেয়েছিলাম যে এজ লেভেল গ্রুপে কি হয়। তো এজ লেভেল গ্রুপে দেখি আমরা 2টা ম্যাচ জিতেছি আউট অফ 4 লিগ ম্যাচেস। 4টা লিগ ম্যাচের মধ্যে আমরা 2টা ম্যাচ জিতেছি। তাহলে এখান থেকে কাছাড় ডিস্ট্রিক্টের কথা বলছি। সেখানে আমার করিমগঞ্জ ডিস্ট্রিক্টও ছিল, আমার হাইলাকান্দিও ছিল। তো ওরা অবশ্য হাইলাকান্দিও 2টা ম্যাচ জিতেছে, এই মুহূর্তে যদি ইন্টার ডিস্ট্রিক্ট যেটা আসাম লেভেলে হয় সেটাকে যদি বেজলাইন ধরি, তাহলে আমরা দেখি যে হাইলাকান্দি কাছাড় মোটামুটি একটা সেম লাইনে, মোটামুটি যদি রেজাল্টের কথা ধরি তো 2টা টিমই মোটামুটি একই বিন্দুতে দাঁড়িয়ে আছে। যদি স্টেট লেভেলে যেটা কম্পিটিশন হয় সেটার নিরিখে। কিন্তু তারপরেও আমি বলবো যে বেসটা কোথায়, গ্রামাঞ্চলে যে খেলাধুলা কোথায় হয়। তো খেলাধুলা তো গ্রামে হয়, গ্রামেগঞ্জে খেলাধুলা হয় ঠিক আছে, কিন্তু তাকে যে একটা পরিকল্পিত রূপ দেওয়া, ধরুন 3টা ডিএসএ আছে 3টা ডিস্ট্রিক্টে, তাদের মনোবাসনাটা কি, তারা কি এজ গ্রুপ আন্ডার 14 হোক যেটা স্টেট লেভেল আছে, আন্ডার 19 আছে, আন্ডার 22 আছে, সিনিয়র আছে, অনেকটা এজ লেভেল খেলা আছে। কিন্তু আমরা বেছে দেখেছি আমরা মানে কাছাড়, হাইলাকান্দি এবং করিমগঞ্জ একটা ইভেন্টে পার্টিসিপেট করে, তারপরের কোনো ইভেন্টে হয়তো ওনাদের ছেলেও নেই মেয়েও নেই। আর মেয়েদের কথা বললে তো পার্টিকুলারলি যদি ভলিবলে, শুধু ভলিবলে বলবো কেন, আপনি ফুটবলেই বলতে পারেন যে মেয়েদেরকে আনটাচ করে রাখা হয়েছে। তো এইগুলো জিনিসের প্রতি যদি যারা গভর্নমেন্ট অ্যাফিলিয়েটেড ভলিবলে বরাক উপত্যকার মেয়েরা তেমন এগিয়ে আসছে না, বুঝে মেয়েরা এগিয়ে আসছে না ঠিকই কথা, আর এগিয়ে আসার জন্য কিছু পদক্ষেপেরও দরকার, কিছু ইনিশিয়েটিভেরও দরকার। যদি প্রত্যেকটা ডিএসএ বাধ্যতামূলক গ্রামেগঞ্জে এইভাবে যদি খেলা করতো, কম্পিটিশন করতো, যেভাবে আমরা দেখছি প্রাইজ মানি হয় বা যে হয়, সেই প্রাইজ মানি নাই হোক, কিন্তু কোচিং ক্যাম্প যদি করতো, সে হাইলাকান্দি হোক, সে করিমগঞ্জ হোক বা সে শিলচর ডিএসএ হোক, গ্রামেগঞ্জে যদি কম্পিটিশন করতো তারা বা একটা ইনিশিয়েটিভ নিত, সেইভাবে তো কোনো ইনিশিয়েটিভ নেই। বরঞ্চ যারা খেলে তাদেরকে ডেকে নিয়ে একটা কম্পিটিশন করা হলো, এই পর্যন্তই। মানে ভলিবলের জন্য আলাদা কোনো ইনফ্রাস্ট্রাকচার বা আলাদা নিজস্ব কোনো মাঠের দরকার আছে কি? আপনি দেখুন একটা ফুটবল মাঠ আছে, তার যদি আউটসাইডে আপনি 18 মিটার আর 9 মিটারের একটা মাঠ করে নেন তাহলে তো হয়ে যায়। তার জন্য তো আপনার ফুটবল মাঠের দরকারই হয় না। ফুটবল মাঠের ধরুন আমাদের যদি ইন কম্প্যারিজন আমাদের ডিএসএ হোক, শিলচর হোক বা করিমগঞ্জ হোক কি হাইলাকান্দি হোক, প্রচুর জায়গা আছে। ভলিবলের জন্য জায়গা কোনো ফ্যাক্টর নয়। ভলিবলের জন্য আমাদের যারা জেলা বিভাগে বা জেলা পর্যায়ে যারা পোর্টফোলিও হোল্ড করা আছে, তাদের মনোবাসনাটা থাকতে হবে যে আমরা খেলাটাকে একটা ইম্পর্টেন্স দেব। আমরা যদি ইম্পর্টেন্সই না দেই, আমরা যদি খেলাটাই না করি, সেটাকে যদি আমরা ফেলে রাখি মোটামুটি, একটা খুব একটা ইম্পর্টেন্স না দেয়, যেমন কাবাডিকেই আপনি দেখুন বা অ্যাথলেটিক্সও, এইভাবে মানে দায় সারা বছরে একবার করা হয়, করা প্রয়োজন না হলে পেপার বলবে, বিভিন্ন পত্র পত্রিকা লিখবে, ইলেকট্রনিক মিডিয়া লিখবে, প্রেসে লিখবে, এগুলা তো লিখলে ওদের গায়ে একটু
লাগবে সেই অনুপাতে কিন্তু একটা ইনিশিয়েটিভ নেওয়া খুবই দরকার। হ্যাঁ হ্যাঁ, এবং ডিএসএ বিভিন্ন আমরা 3 জেলার ডিএসএ বাদ দিয়ে আলাদা নিজস্ব কোনো ভলিবল একাডেমি বা কোনো এরকম কিছু রয়েছে কি? নিশ্চয় আছে, সেই জন্যই তো খেলাটা বেঁচে আছে। হুম 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 আমি যদি ইয়ে করে বলতে পারি যে আমাদের শ্রীকোনা বা সোনাইতে হুম হুম বৎসরব্যাপী ভলিবলের একটা প্রশিক্ষণ থাকে। হুম হুম যদিও ফুটবল চলে, ফুটবলের পাশাপাশি একটু সিজন হলে শীতের সিজনে হুম হুম শ্রীকোনাতে আছে, সেখানে একটা শ্রীকোনা ভলিবল একাডেমি আছে। হুম সোনাইতে সোনাই ভলিবল একাডেমি আছে। হুম হুম এবং আমরা বিভিন্ন টুর্নামেন্টেরও 3-4টা টুর্নামেন্ট তো সোনাই মাঠে হয়। হুম হুম এবং শ্রীকোনাতেও এইভাবে হয়। তো এটা এখন কনসেন্ট্রেট হয়ে যাচ্ছে 2-1টা সেন্টারে, হুম 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 কিন্তু সমস্ত গ্রাম ব্যাপিয়া আপনি যদি আমি শিলচরকে ধরি 7টা এলএসি আছে, হুম 7টা এলএসিতে আমাকে দেখতে হবে যে কোথায় কি হচ্ছে কি না হচ্ছে। হুম 7টা এলএসি যদি মিনিমাম একটা ইনিশিয়েটিভ নেয়, এবং এই 7টা এলএসি তো আপনার জুরিসডিকশনে ডিএসএ শিলচরের পরে, হ্যাঁ। এই অনুরূপভাবে হাইলাকান্দিও, অনুরূপভাবে করিমগঞ্জ। তো সুতরাং ভলিবলের জনপ্রিয়তা ধরে রাখতে হলে সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। সম্মিলিত প্রচেষ্টাটা গভট যেটা বডি, যেটা ডিএসএ কে আমরা বুঝি, ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশন, সে হ্যাঁ হ্যাঁ হাইলাকান্দি হোক, করিমগঞ্জ হোক, শিলচর হোক, হ্যাঁ হ্যাঁ ওদেরকে ইনিশিয়েটিভ নিতে হবে। হুম হুম এমনিতে একটা ক্লাব, একটা যে ইনিশিয়েটিভ নিশ্চয় নিচ্ছে, খেলাধুলা হচ্ছে, হুম হুম কিন্তু তাকে যখন মান্যতাই দেওয়া হচ্ছে না, হুম তাদেরকে তাদেরকে উৎসাহ যোগানো হচ্ছে না, তাদেরকে উম, আরো একটু এগিয়ে নেওয়ার জন্য যে পরিকল্পনার দরকার, এইভাবে কোনো পরিকল্পনাই নেই। যেটা তো নেওয়া খুব সেইটাই প্রয়োজন। হ্যাঁ হ্যাঁ এইগুলোই মানে আমাদের বরাকের মোটামুটি খেলাধুলার অন্তরায় যারা বসে আছে বড় বড় চেয়ার টেবিল নিয়ে, হুম হুম তাদের কাছে এগুলা গেমের কোনো খুব একটা মূল্যই নেই আমার মনে হয়। এবং বিশেষত হুম যে আমি প্রত্যেকটা ডিস্ট্রিক্টকে কিভাবে মোবিলাইজ করবো, যেভাবে ক্রিকেটটা মোবিলাইজ হচ্ছে, হুম হুম একদম ফুল ফ্লেজেড মেশিনারি হিসাবে মোবিলাইজ হচ্ছে, কিন্তু আদার্স গেম একটা একটা মানুষের পা, হাত, চোখ, মুখ, প্রত্যেকটা অঙ্গকে যদি আপনি বিকশিত না করেন, তাহলে পূর্ণাঙ্গ মানুষের রূপ পায় কিভাবে? শ্রীভূমি জেলা ক্রীড়া সংস্থার আজীবন সদস্য এবং 60-এর দশকের অন্যতম ফুটবল ও ভলিবল খেলোয়াড় রজত দাস তাঁর খেলাধুলার জীবনের স্মৃতিচারণ করে আজ এক সাক্ষাৎকারে আকাশবাণীকে জানান। আমার স্পোর্টস কেরিয়ার শুরু হয়েছে বলতে গেলে 1957-58 থেকে। তখন আমি স্কুল টিমে খেলি, গভট হায়ার সেকেন্ডারিতে 59 থেকে খেলেছি। ক্লাস 8-এ উঠে আমি ভলিবলে চান্স পেয়েছি, 9-এ উঠে ফুটবলে চান্স পেয়েছি। তারপর স্কুল থেকে বেরিয়ে নানান ক্লাবে খেলেছি, যেমন টাউন ক্লাবে খেলেছি, ইয়ংস্টার ক্লাবে খেলেছি। আর ফুটবলে আমার হাতে করি বলতে গেলে ইন্টার ক্লাব ফুটবলে প্রথম আমি খেলেছি ইন্টারন্যাশনাল ক্লাব। ইন্টারন্যাশনাল ক্লাবেই আমি প্রথম এক্সিবিশন ফুটবল খেলি। তারপর থেকে আমি নানা ক্লাবে খেলেছি, বললাম তো। এরপর আস্তে আস্তে পিডাব্লিউডিতে আমার চাকরি হয়ে গেল। এরপরে রেগুলার আমি পিডাব্লিউডি খেলেছি, ফুটবল খেলেছি, ভলিবল খেলেছি। ভলিবলটাই বেশি খেলেছি। ফুটবলটা তখন সামলালটাও ছিল গোলকিপার, আমিও ছিলাম গোলকিপার। তো দুইটা মাঝে মিলেমিশে খেলতাম আর কি। তারপর তখন করিমগঞ্জের যে খেলাধুলার যে পরিস্থিতি ছিল, যে পরিধি ছিল, স্কুলগুলোতে তখন খেলাধুলাটা বিরাট প্রসারতা ছিল। প্রতিটি স্কুলে একটা কম্পিটিটিভ মাইন্ড ছিল স্কুলগুলোর মধ্যে, ছেলেদের মধ্যে ছিল, শিক্ষক মশাইরা যারা ছিলেন ওনাদের মধ্যেও ছিল। তো তখন একটা স্কুলে খেলা হলে, যেদিন খেলা থাকতো স্কুল ছুটি হয়ে যেত, সব ছেলেরা মাঠে আসতো, যার যার টিমকে সমর্থন করতো। টিচাররাও আসতেন মাঠে উৎসাহ দেওয়ার জন্যে, যেটা এখন বিরল, দেখা যায় না। একটু দুঃখ হয় ওইসব দেখলে আর কি। আমরাও দেখেছি অনেক কিছু। আর ক্লাবগুলো তখন আজকে যেভাবে
জীর্ণ দশার মধ্যে ক্লাবগুলো চলছে এটা সত্যি, কিন্তু অনেক ব্যাপারে কিছু কিছু ফেসিলিটিস পাচ্ছে যেটা আগে ক্লাবগুলোতে ছিল না। সরকারি কোনো অনুদান ছিল না, এখনও কোনো ক্লাবগুলো সরকারি অনুদান বিশেষ কিছু পায় না, ডিএসএতে পায়, ডিএসএ পায় এখন খেলাধুলার স্বার্থে কোনো কোনো ফান্ড আছে ডেভেলপমেন্টের জন্য আসে। তো আগে এইসবও ছিল না। তো তখন একটা ক্লাবের মধ্যে একটু ধনী ক্লাব আমরা ধরে নিতাম টাউন ক্লাবটা, একটু অন্যরকম। টাউন ক্লাবে যখন আমরা খেলেছি তখন রিফ্রেশমেন্ট অন্যরকম ছিল, একটা এলাই ব্যাপার। হ্যাঁ, তখন যারা কর্মকর্তারা ছিলেন ওনারা ছিলেন এখানে স্পোর্টসের দিকপাল একদিকে, যেমন আমার পূর্ণেন্দু বিকাশ লুহ টাউন ক্লাবের, তারপরে ছিলেন আশুতোষ ভট্টাচার্য, তারপরে ছিলেন রঞ্জিত চক্রবর্তী, মানে আমরা যাকে আদিতা বলে জানি, উনি ছিলেন। ওইরকম আরও অনেকেই ছিলেন যাদের নামও এখন আমার ঠিক মনে আসছে না। তো বেশ মজা হতো তখন। আর একটা জিনিস, তখন অভিভাবকের মধ্যে এখন যেরকম স্বতঃস্ফূর্ততা দেখা যাচ্ছে তখন ঠিক এতটুকু ছিল না। তখন আমরা দেখতাম মাঠে, যেমন আমরা হরদয়াল বাবু মাঠে আসতেন, হরদয়াল দাস, মানে এখন ওনার প্রত্যেক ছেলেরাই কিন্তু ফুটবলার, যেমন বিখ্যাত ফুটবলার আসামের অজয় দাস, তারপর অনাদি তপন, যে আসাম স্টেট খেলেছে, জুনিয়র স্টেট খেলেছে। তারপর অরূপ দাস, অরূপ বর্তমানে ক্যালকাটাতে আছে, ও ইস্ট বেঙ্গলে খেলেছে। তারপর ওরা প্রত্যেক ভাই খেলাধুলা জগতে আছে, মানে বাবার যে উৎসাহ ছিল আর কি, ছেলেরা খেলাধুলা করবে উনি এসে দেখতেন, এটা ওদের ছিল একটা বিরাট উৎসাহের ব্যাপার। তাছাড়া ছিলেন আমাদের পরম পূজনীয় আমাদের শিক্ষক মশাই ফণিভূষণ চৌধুরী মহাশয়। তারপরে আসতেন মনোরঞ্জন শর্মা, একজন ছিলেন সুকুমার দত্ত, গভর্নমেন্ট স্কুলে আমরা দেখেছি, ছোটোবেলা দেখেছি, তখন আমি স্কুলের চান্স পাইনি, সমর সেন ছিলেন গভর্নমেন্ট স্কুলে, ওনারা আসতেন। রসেন্দ্র দেব, রসেন্দ্রবাবু নীলমণি হাই স্কুলের, উনি তো একদম মানে মাঠের লোক বলা যায়, অত্যন্ত সোশ্যাল মানুষ ছিলেন উনি। তো এইভাবে তখন আমরা খেলাধুলা দেখেছি, এবং ওইসব দেখে ওনাদের কাছ থেকে আমরা প্রেরণা পেয়ে আমরা ধাপে ধাপে এগিয়ে গেছি। যেটুকু যাওয়ার আমাদের পরিস্থিতি পরিধি অনুযায়ী যেটুকু যাওয়ার সেটুকু যেতে চেষ্টা করেছি মাত্র, এই পর্যন্তই। আর সাধনা হচ্ছে সবচেয়ে বড় জিনিস, সাধনার ভেতর দিয়ে অনেক কিছু করা যায়। তো আমরা তখন ওই বড়দের খেলা দেখে, ওনাদের খেলা দেখে ওদের মতো খেলতে চেষ্টা করতাম। ওদের কি আমরা ছিল তখন তো আর টেলিভিশনের যুগ ছিল না, আর রেডিওতে মোটামুটি আমরা রিলে শুনতাম, ফুটবলে মোহনবাগান ইস্ট বেঙ্গলের খেলা, এরকম বড় খেলা দেখতাম। ক্রিকেট তখন তো টেস্ট ম্যাচের যুগ ছিল, ক্রিকেট দেখতাম, রেডিওতে রিলে শুনতাম, ওইটাই ছিল তখন। টেলিভিশন ছিল না, অন্যরকম এরকম মিডিয়াও ছিল না, সাপ্তাহিক পত্রিকা ছিল, পত্রিকাগুলো উঠতো। আর ক্যালকাটা থেকে কিছু পত্রিকা আসতো, খেলার পত্রিকা, যেমন খেলার মাঠ, গড়ের মাঠ, ওইসব খেলা, গড়ের মাঠ, ওইসব পত্রিকা আসতো, ওইসব আমরা পড়তাম। তো এই ছিল আগের খেলাধুলা, একটা প্রাণ চঞ্চলতা ছিল সবসময়। শহর আমাদের এত বড় ছিল না তখন, আর একটু ছোটো শহর ছিল, লোকসংখ্যাও কম ছিল, কিন্তু স্কুলগুলোতে যে খেলাধুলার যে পরিবেশ ছিল, যেটা এখন অভাব। আগে একটা স্কুলে খেলাধুলার একটা বিরাট পরিচয়, প্রত্যেকটা স্কুলে অ্যানুয়াল স্পোর্টস হতো, এবং অ্যানুয়াল স্পোর্টস থেকে প্লেয়ার সিলেকশন হতো স্কুল টুর্নামেন্টের জন্যে। আর স্কুল টুর্নামেন্টে ওইখানে একটা বিরাট ব্যাপার ছিল, 30-35টা টিম থাকতো, শিলচর খেলা হতো সমস্ত জোনের, কাচার, যেমন কাচার বলা হতো, কাচার জোনে, এরপরে 2টা জোন হলো। তো শিলচর কর্ম মিলিয়ে 30-35টা টিম হতো, 8 দিনের ব্যাপার ছিল এটা। আমরা যখন বাসা থেকে যেতাম তখন আমরা বুঝতাম আমরা 7-8 দিনের জন্যই আমরা যাচ্ছি। টিম হেরে গেলে অন্য জিনিস, আর চ্যাম্পিয়নের জন্য লাস্ট অবধি আমি থাকতে হতো আর কি। তো এরকম ছিল। আর খেলাধুলা তখন, এখন যেরকম একটা সুযোগ সুবিধা মাঠের অভাব কিন্তু আমাদের সবসময় ছিল, আগেও ছিল। তবে আগে একটা জিনিস ছিল, প্রত্যেকটা মাঠে খেলা ছিল, যেমন গভ স্কুলের মাঠে খেলা হতো, নীলমণি স্কুলের মাঠে খেলা হতো, পাবলিক স্কুলের মাঠে খেলা হতো, 3টা মাঠে খেলা হতো, এবং প্রত্যেকটা পাড়ায় একটু জায়গা থাকলেও ছেলেরা ফুটবল খেলতো, একটু জায়গা পেলেই ছেলেরা ফুটবল খেলতো। এখন তো মাঠের অভাব, মানে কোনো ছেলেরা যে একটু দৌড়ঝাঁপ করবে, খেলাধুলা করবে, এমন কোনো একটা পরিস্থিতি নেই এখন বলতে গেলে। কোনো একটা মাঠ নেই, কিছু নেই। আর ডিএসের যে গ্রাউন্ডটা আছে ওইটা একটু
সুরক্ষিত করে রাখা হয়েছে, কারণ ওইখানে অনেক ভালো ভালো খেলা হয়, এ ডিভিশন খেলা হয়। এইসব খেলায় যাতে মাঠটা নষ্ট না হয় তার জন্য একটা তদারকি ব্যবস্থা আছে, মাঠের মালি আছে। তো ওই মাঠটাকে একটু সংরক্ষিত করে রাখা হয়। আর বর্তমানে ডিএসএ নীলমণি হাই স্কুলের মাঠটাও টেক আপ করেছে, এখানেও খেলা হয়। এবার ইন্টার কলেজ খেলা হয়েছে, তারপরে ইন্টার ডিস্ট্রিক্ট একটা খেলা হয়েছে ফুটবল। দুই ছিল আগের আর বর্তমানের। আর এখন ক্রিকেটের একটা বিরাট মানে এসছে এখন, এটা হাওয়াই বলতে হয়। আগে যে ফুটবল ছিল, ভলিবল ছিল, করিমগঞ্জের প্রাণ। ফুটবল, ভলিবল, ব্যাডমিন্টন, অনেক খেলা হয়েছে। ব্যাডমিন্টন খেলা হয়েছে আগে, কাজল শাহ এসে খেলেছে, প্রদীপ ছাড়িয়া খেলেছে, অনেক দিকপাল ব্যাডমিন্টন খেলোয়াড়রা এখানে এসে খেলেছেন। ওনাদের খেলা আমরা দেখেছি, যেটা ভুলবার নয়। এখন সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে খেলাধুলার প্রসারতা এখন অনেক বেড়ে গেছে। আগে ছিল একটা লিমিটেশনের মধ্যে ছিল, একটা গণ্ডি ছিল আগে। এই খেলা আমরা একটা ক্যালেন্ডার তৈরি করতাম। আমিও যখন ডিএসএ ছিলাম একটা ক্যালেন্ডার ছিল, যেই খেলা ফুটবল আমার এত থেকে, ক্যালেন্ডারটা এখনও আছে। এই মরশুমে আমার এত থেকে এত পর্যন্ত এই 5 মাস আমার ফুটবল, এরপরে একদিকে ভলিবল হবে, আদার্স খেলা হবে, তারপর ক্রিকেট হবে। এখন ক্রিকেট খেলাটাই বেশি। ক্রিকেটে এখন স্কুল আন্ডার 13 আছে, সিনিয়র আছে, এ ডিভিশন আছে, বি ডিভিশন আছে, ইন্টার কলেজ আছে, মেয়েদের উমেন্স একটা বিরাট প্রাপ্তি আমাদের। এবছরও আমাদের একটা সমাধিতা শাখা ক্রিকেটে একটা বিরাট আমাদের একটা সাফল্য এনে দিয়েছে, আমরা গর্বিত ওদেরকে নিয়ে। আর সৌরভ দেব, ওরা আমাদের অনেক দিয়েছে ক্রিকেটে এর আগেও অনেকে দিয়েছে, ফুটবলও দিয়েছে অনেক আগে, যেটা আমরা করিমগঞ্জ থেকে ফুটবলে বেরিয়েছি। আগে অজয় দাস, যাকে বর্দলি ট্রফিতে একবার চুনি গোস্বামী এসেছিলেন। তো অজয় দাসের একটা ডজিং দেখেছেন, উনি বল নিয়ে ডজ করতে দেখেছেন। উনি জিজ্ঞেস করেছেন ছেলেটাকে, বলছে আমাদের আসাম অমুক। তখন মানে অজয় দাস মানে আমাদের সাধনদা বলে যাকে ডাকি আর কি, অজয় দাসকে ডেকেছেন, তুমি যাবে আমার সঙ্গে কলকাতা। অজয় দা কিন্তু তখন গেলেন না। তো তখন মানে এইরকম আমাদের করিমগঞ্জের মতো প্রত্যন্ত এলাকার একটা ছেলের খেলা দেখে স্বয়ং চুনি গোস্বামী পর্যন্ত আপ্লুত হয়েছিলেন খেলা দেখে, যে ছেলেটার পায়ে কী আছে। তারপর আমাদের তো দেবাশিস রায় আছে, ইন্টারন্যাশনাল প্লেয়ার, অরূপ দাস আছে, অনুপ ভট্টাচার্য আছে, অনেক আগে যে সিঙ্গাপুর গিয়েছিল জুনিয়র ন্যাশনাল হয়ে। তো অনেক প্রতিভা আমাদের করিমগঞ্জ থেকে বেরিয়েছে আগে। এখন ফুটবলে ঠিক এতটুকু নেই, কিন্তু ক্রিকেটের দিকে আমরা এখন আশাবাদী। ক্রিকেট থেকে আমরা অনেক কিছু পাচ্ছি, আশা করি ভবিষ্যতে আমরা এটা পাবো। আর ফুটবলেও এখন চেষ্টা করছে, দেখা যায় কী হয়। শ্রোতা বন্ধুরা, খেলার জগৎ আজ এখানে শেষ করছি। আপনাদের সঙ্গে আবার কথা হবে আমাদের আগামী অনুষ্ঠানে। আপনারা ভালো থাকবেন এবং অবশ্যই সুস্থ থাকবেন। এবারে বিদায় নিচ্ছি, তবে তার আগে জানিয়ে দেব, উপস্থাপনায় ছিলাম অনির্বাণ জ্যোতিগুপ্ত, সাক্ষাৎকার নিয়েছেন রতন দেব, জসীমউদ্দিন লস্কর ও নবেন্দু দাস। অনুষ্ঠানটি সম্পাদনা করলেন কৃষ্ণেন্দু ভট্টাচার্য এবং প্রযোজনায় হিতব্রত ভট্টাচার্য।